কেমন যেন একটা অস্বস্তির জন্য করে জাভিয়ানের ঘুমটা ভেঙে যায়। হাঁসফাঁস লাগছে, বুকের ভেতর ধরফর করছে। সে আলতো করে হানিয়া, মাথাটা নিজের বুকের উপর থেকে সরিয়ে বালিশে রাখে। তারপর নিজের বিছানা ছেড়ে উঠে বেকনিতে এসে পড়ে। রাত ছিল জাভিয়ানের নিকট এক অনিবার্য মোহের নাম। চাঁদের শীতল আলো যখন গগনে উদ্ভাসিত হয়ে চারপাশে অপার্থিব আলো ছড়িয়ে দিত, তখন সে যেন এক গভীর আত্মতৃপ্তি খুঁজে পেত সেই সৌন্দর্যে। কত শত রাত, কত অনাহুত মুহূর্ত, হানিয়াকে বক্ষে জড়িয়ে সে কাটিয়ে দিয়েছে নিদ্রাহীন নিঃশব্দতায়। হানিয়া যখন ক্লান্তিতে চোখ মুদে তার বুকে আশ্রয় নিত, তখন জাভিয়ান এক নিঃসঙ্গ চাঁদপ্রেমীর মতো নিজের ধ্রুবতারা হানিয়াকে দেখে যেত নিরবধি, জানালার ফাঁক গলে আসা চাঁদের আভায়। চাঁদের আলোকচ্ছটায় তার প্রিয় মুখে খেলে যাওয়া প্রতিচ্ছবি যেন তাকে নতুন করে জীবনের অর্থ বুঝিয়ে দিত। কখন রাত গলে ভোর হতো, সে বুঝতেই পারত না। আজও গগনে সমুজ্জ্বল পূর্ণিমা। পরিবেশের উপর এক অদ্ভুত কোমলতা, এক নিরাবেগ শীতলতা ছড়িয়ে আছে। কিন্তু আজ, এই অতিপরিচিত স্নিগ্ধতা যেন জাভিয়ানের হৃদয়কে স্পর্শই করতে পারছে না। হৃদয়ের অন্তঃস্থল জুড়ে এক অজানা দহন, এক গভীর অস্থিরতা বিরাজ করছে। কারণটি যেন অদৃশ্য, অথচ অনুভবে প্রগাঢ়। তার অন্তর কাঁপছে, কোনো অজানা আশঙ্কায়। মনে হচ্ছে, তার রক্তমাংসে গড়া সন্তানের একজন কোনো অজানা বিপদে পতিত হয়েছে। অথচ বাস্তবতার পর্দা তো ভিন্ন কিছু বলে। ঘুমানোর পূর্বে সে নিজ চোখেই দেখেছে জাহান ও জাইনকে, তারা হাসিমুখে তার সঙ্গেই উপরে উঠে নিজ নিজ কক্ষে গমন করেছে। কিন্তু না, আজ সারাদিন মেয়েটির মুখ পর্যন্ত দেখেনি সে। সকালের তারা থাকায় ঘর ছাড়ার সময় সাথে তার সাক্ষাৎ হয়নি। কারণ তখনও নিদ্রার্ত ছিল। সন্ধ্যায় ফিরেই শুনল, তার কন্যা নাকি দুপুর থেকে গভীর ঘুমে আচ্ছন্ন, এখনও জাগেনি। রাত্রির ভোজনকালে হানিয়া যখন গিয়ে ডাকতে যায়, তখন তাদের জামাতা আসিয়ান জানায়, তারা পরে খাবে, কারণ তার জন নাকি ঘুমের রাজ্যে বিভোর। তবে কি হায়ার অনুপস্থিতি এই অন্তর্লীন অস্থিরতার উৎস? জাভিয়ান জানে না। শুধু জানে, আজকের এই পূর্ণিমা তার চোখে কোনো রূপকল্প ছড়ায় না। আজকের চাঁদ তার চিরচেনা চাঁদ নয়। হৃদয়ের গহীন থেকে উঠে আসা এক বিষণ্ণ স্রোত যেন তাকে বারবার করে বলছে, কিছু একটা ঠিক নেই। আজকের রাত্রি, জাভিয়ানের প্রিয়তম রাত্রি, নির্জনতার মাঝে জড়িয়ে আছে এক দুর্বোধ্য শঙ্কার ছায়া। হঠাৎই কেউ একজন এসে জাভিয়ানের কাঁধে হাত রাখে। জাভিয়ান চমকে গিয়ে পেছনে ফিরে তাকালে দেখতে পায় নিজের প্রেয়সীকে। হানিয়া তার অস্থিরতা টের পেয়ে যায় জাভিয়ানের চোখ দেখেই। হানিয়া জাভিয়ানকে প্রশ্ন করে, কি হয়েছে আপনার? এমন অস্থির হয়ে আছেন কেন? আর এমন ঘামছেনই বা কেন? জাভিয়ানের কপালের ঘামগুলো শাড়ির আঁচল দিয়ে মুছে দিতে দিতে প্রশ্ন করে হানিয়া। মুছানো শেষ হয়ে গেলে হানিয়া জাভিয়ানের দিকে তাকিয়ে দেখে জাভিয়ান অন্যমনস্ক হয়ে আছে। হানিয়া আবারও প্রশ্ন করে, কি হলো বলুন? এমন অস্থিরতা, অন্যমনস্কতা কেন আপনার? খারাপ লাগছে কোথাও? এই আপনার বুকে ব্যথা করছে না তো আবার? শেষের প্রশ্নটা করতে গিয়ে হানিয়া নিজেই অস্থির হয়ে ওঠে। বিয়ে ভেঙে যাওয়ার পর সকলে যখন চরিত্রে আঙ্গুল তুলছিল আর এসব দেখে ডিপ্রেশনে চলে গিয়েছিল, তখন জাভিয়ান মেয়ের চিন্তায় চিন্তায় আবারও হার্ট অ্যাটাক করে। বেশি বড় না, কিন্তু তারপরেও হার্টের অবস্থা অনেক নাজুক হয়ে গিয়েছিল। তখন থেকে হানিয়া জাভিয়ানকে নিয়ে সবসময় চিন্তায় থাকে। জাভিয়ান হানিয়া এক হাত টেনে ধরে তার মাথাটা নিজের বুকের উপর রাখে। হানিয়া চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলে, জানি না, কেমন জানি একটা চাপা অস্থিরতা কাজ করছে। মেয়েটাকে আজ সারাদিন দেখিনি, তাই হয়তো এমনটা হচ্ছে। এছাড়া কিছুই না। তুমি অযথা টেনশন করে নিজের প্রেশার বাড়িয়ে ফেলো না। হানিয়া জাভিয়ানের বুকে মাথা রেখেই বলে, মেয়ে কি এখন আর ছোট আছে? আপনি শুধু শুধু টেনশন করেন। চলেন রুমে চলেন, ঘুমাবেন গিয়ে। রাত জেগে আউলফাউল চিন্তা ভাবনা করে নিজের সাথে আমার বিপিও বাড়ানোর ধান্দা না? তা তো চলবে না। কথা শেষ করে হানিয়া জাভিয়ানের হাত ধরে রুমে নিয়ে আসে। জাভিয়ানকে শুইয়ে নিজে শুতে যাবে তখনই কেউ তাদের রুমের দরজায় ধুমধাম শব্দ করছে আর তাদের ডাকছে। গলা শুনে মনে হলো আবরার ডাকছে। হানিয়া দরজা খুলে দেখে তার ভাই ভাবি এসেছে। তাদের জনেরই চোখে মুখে আতঙ্ক। হানিয়া জিজ্ঞেস তাদের করে, কি হয়েছে ভাইয়া, ভাবি? তোমরা এমন ভয় পেয়ে আছো কেন? স্পর্শ চোখ ভর্তি পানি নিয়ে বলে। হানিয়া, আশিয়ান আর কে কিডন্যাপ করা হয়েছে।
কথাটা বলে স্পর্শ হুহু করে কেঁদে দেয়। একটা মাত্র ছেলে তার, সেই ছেলের কিছু হয়ে গেলে স্পর্শ মরে যাবে। তার উপর ভাইয়ের মেয়েটাও তার বড্ড আদরের। সে তো জানে কিছু হলে তার ভাইও শেষ হয়ে যাবে। হানিয়া মস্তিষ্ক সাথে সাথে কথাটা ক্যাচ করতে পারে না। কিডন্যাপ হয়েছে মানে? মেয়ে না তার ঘুমাচ্ছিল? তাহলে বাহিরে গেল কখন আর কিডন্যাপই বা হলো কখন? তার চিন্তা ভাবনা মাঝেই জাভিয়ান হানিয়া কাছে এসে দাঁড়ায়। বোনকে কাঁদতে দেখে জাভিয়ান প্রশ্ন করে, পুতুল তোর কি হয়েছে? কাঁদছিস কেন? আবরারের চোখেও পানি, কিন্তু তা গড়িয়ে পড়ছে না। সে জাভিয়ানের প্রশ্নের জবাবে বলে, আশিয়ান আর কে ডাকাতেরা অপহরণ করেছে। মুক্তিপণ হিসেবে 1 কোটি টাকা দাবি করেছে। সময় দিয়েছে কাল বিকাল পর্যন্ত, এর মধ্যে যদি আমরা টাকা না দেই বা পুলিশে খবর দেই তাহলে ওদের 2 জনের কাটা মাথা পাঠাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। জাভিয়ান হতভম্ব হয়ে যায় আবরারের কথা শুনে। তার কলিজার টুকরা মেয়ে অপহরণ হয়েছে এটা সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, ওরা না ঘুমাচ্ছিল রুমে, তাহলে ডাকাতের কবলে পড়ল কি করে? সেটা তো জানি না। হয়তো বাহিরে কোথাও ঘুরতে গিয়েছিল, তখনই ডাকাতের কবলে পড়েছে। রুমে চেক করে দেখলাম ওরা 2 জন নেই। দারোয়ানকে জিজ্ঞেস করে আর বাড়ির গেইটে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সিউর হলাম ওরা বাহিরে গিয়েছিল। আবরার এবারও জাভিয়ানের প্রশ্নের উত্তর দেয়। হানিয়া ভাইয়ের কথাগুলো অবাক হয়ে শুনছিল। সে জাভিয়ানের দিকে তাকালে দেখতে পায় জাভিয়ানের শরীর কাঁপছে। হুট করে জাভিয়ান পায়ের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে হানিয়া তাড়াতাড়ি করে জাভিয়ানকে ধরে ফেলে। তাকে ধরে এনে বেডে বসিয়ে দেয়। স্পর্শ চলে যায় জাহান জাইনকে খবরটা দিতে। জাভিয়ান তেজহীন গলায় শুধায়, আপনি এসব জানলেন কি করে? তারা কখন ফোন দিয়েছিল? কোন নাম্বার থেকে দিয়েছিল? একটু আগেই ফোন দিয়েছিল আমায় কিডন্যাপাররা। আশিয়ানের ফোন থেকে কল দিয়েছিল। ওদের সাথে কথা শেষ করেই তোমাদের এসে খবরটা জানালাম। জাভিয়ান থম মেরে বসে থাকে। কি করবে বুঝে উঠতে পারছে না। তখনই হুড়মুড়িয়ে তাদের রুমে প্রবেশ করে জাহান আর জাইন। জামিন এসেই অস্থির গলায় জিজ্ঞেস করে, ভালো বাবাই, মামনি এসব কি বলছে? বনু আর আশিয়ান ভাই নাকি কিডন্যাপ হয়েছে? হ্যাঁ বাবা, তোমার মামনি ঠিকই বলছে। তারপর আবরার তাদের 2 জনকেও সবটা জানায়। সকলে বিচলিত হয়ে নানান রকমের মতামত দিলেও জাহান মাথা ঠান্ডা রাখে। সে বলে, আমরা কমিশনার আঙ্কেলকে ফোন দিয়ে সবটা জানাবো। সে তার টিমের মাধ্যমে হায়াদের ট্রেস করবে। ওদের লাস্ট লোকেশন জানতে পারলেই আমরা ফোর্স নিয়ে সেখানে যাব। জাভিয়ান ছেলের কথায় দ্বিমত করে বলে, না এমনটা করো না। ওরা যা বলেছে দিয়ে দাও। পরে ওরা কিছু টের পেয়ে গেলে যদি আমার বাচ্চাগুলোর ক্ষতি করে দেয়। জাহান তুমি আর তোমার ভালো বাবাই সকাল হলেই ব্যাংকে গিয়ে টাকা নিয়ে আসবে। আমি আমার মেয়ের ক্ষেত্রে কোন রিস্ক নিতে চাই না। জাহান বাবাকে বলে, আচ্ছা বেশ, তোমার কথা অনুযায়ী কাজ করলাম। আজ আমাদের টাকা আছে বলে আমরা আমাদের বাড়ির ছেলেমেয়েদের উদ্ধার করে আনলাম সেই টাকার জোরে। কিন্তু তারপর ওইসব লোকদের টাকা যখন ফুরিয়ে আসবে তখন তারা আবার ওই পেশায় নিজেদের নিয়োগ করে দিবে। তারপর আমাদের বাড়ির ছেলেমেয়েদের মতোই আরেক বাড়ির ছেলেমেয়ে বা সদস্যদের আটক করে এমন বড় অঙ্কের মুক্তিপণ চাইবে। তারা যদি আমাদের মতো সামর্থ্যবান হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না হয়, তাহলে কি হবে? একটা পরিবার তার প্রিয় মানুষকে হারাবে। সেটা হতে পারে কারো সন্তান, কারো বাবা বা কারো একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এদেশের আইনের অবস্থা কতটা খারাপ সেটা তুমিও জানো আর আমিও জানি। তারা যে কশ্চিনকালেও সেসব ডাকাতের দলকে ধরতে পারবে না কোন ক্লু বা নিজেদের দাপটে সে বুঝায় যায়। তো এবার যখন একটা সুযোগ হলো এসব বাজে লোকদের ধরার, তাহলে কেন একটা চেষ্টা করে দেখব না? জাহানের সবগুলো কথাই যুক্তিসঙ্গত। কিন্তু তাও জাভিয়ানের পিতৃ সত্তা মানছে না। জাহান আবারও বলে, পত্রিকা, টিভি নিউজে অহরহ এমন ডাকাতদের খবর আমরা শুনছি দেখছি। কিছুদিন আগে রাজশাহীগামী একটা বাসে ডাকাত দ্বারা রাতভর তারা চিহ্ন ন হয়েছে যাত্রীগামী 2 জন মহিলা। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম, একজন নারীকে তার বাসায় এসে ডাকাতি করে তার কাল্লাবিহীন মাথা রেখে গিয়েছে ডাকাতরা। তুমি বুঝতে পারছো ক্রাইম করা ওদের কাছে কতটা সহজ হয়ে পড়েছে। কেন এমন হচ্ছে জানো? আমাদের নিস্তবদ্ধতা, অন্যায় দেখেও পিঠ বাঁচিয়ে চলে যাওয়ার কারণে ক্রিমিনালদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সকলে চুপ করে জাহানের কথাগুলো শুনে। জাহান বাবার সামনে হাঁটু গেড়ে বসে তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে,
বাবা তুমি চিন্তা করো না, আমরা আছি না। ওইখানে রক আছে, আশিয়ান ভাই আছে না। আমরা ইনশা আল্লাহ কিছু হতে দিব না তোমার প্রিন্সেসের। তুমি পারমিশন দাও আমাদের, আমরা দেখছি কিভাবে তোমার প্রিন্সেসকে তোমার কাছে ফিরিয়ে আনা যায়। এত সব যুক্তিসঙ্গত কথার পর জাভিয়ান আর কোন অন্যায় আবদার করতে পারে না। সে জাহানকে বলে, নিজের খেয়াল রেখো আর বোনকে নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। আমি অপেক্ষায় থাকব তোমাদের। জাহান শব্দবিহীন একটা হাসি দেয়। তারপর জাইন আর আবরারের সাথে কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে আসে। দিনের আলো এখনো ফুটেনি। চারদিক ডুবে আছে গভীর তিমিরে। আশিয়ানের বুকে মুখ লুকিয়ে বসে আছে। এখানে উপস্থিত থাকা লোকদের তাকে হিংস্র হায়না ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। কিছুক্ষণ আগে শরীফের ওমন বক্তব্য শোনার পর থেকে সে আরো ভয় সেটে আছে আশিয়ানের বুকের সাথে। আশিয়ানের একটা মিথ্যে কথার দরুন সে এখনো পবিত্র রয়েছে। না হলে এই হায়না রা কখন তাকে ছিঁড়েখুঁড়ে নিজেদের ভোগের বস্তুতে পরিণত করত সেটা কল্পনাও করতে চায় না। কিছুক্ষণ আগে শরীফ যখন র সম্পর্কে বাজে মন্তব্য করে তখন ভয় উৎকণ্ঠায় আরো ঘাবড়ে যায়। একটা বাজে অভ্যাস হলো, সে যখন অনেক ভয় পেয়ে যায় তখন বমি টমি করে ফুরবল হয়ে পড়ে। এটার জন্য হানিয়া র কাছে একসময় অনেক বকা খেলেও আজ এই কাজের জন্য সে কলুষিত হওয়া থেকে বেঁচে গিয়েছে। অন্যান্য বারের মতো অতিরিক্ত ভয় বমি করে দিয়েছিল। সেই সাথে অনেকটা ফুরবল হয়ে অনেকটা অজ্ঞানের মতো হয়ে গিয়েছিল। তখন আশিয়ান তার এমন পরিস্থিতি দেখে চট করে ডাকাতদের বলে, দেখো আমার স্ত্রী এমনিতেই অসুস্থ, 1.5 মাসের অন্তঃসত্ত্বা সে। আপনারা আমাদের পরিবারের থেকে যত টাকা দাবি করবেন তারা দিয়ে দিবে, এটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। কিন্তু আপনারা আমার স্ত্রীর সাথে কিছু করবেন না। একটা সন্তানটা বাবা মায়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা জানেন আশা করি। আপনাকে দেখে বুয়ের লাগছে, ডাকাত দলের লিডারকে উদ্দেশ্য করে বলে আশিয়ান, যদিও সে তখন জানত না এই লোকটিই লিডার নাকি। আপনি আপনার বিচক্ষণতা দিয়ে বলুন, একজন অন্তঃসত্ত্বা নারীর গায়ে হাত দেওয়া কি ঠিক? আশিয়ান ইচ্ছে করে আবেগী কথা বলা শুরু করে তাদের কাছে। কারণ আশিয়ান একা থাকলে ফাইট করার চেষ্টা করত। কিন্তু এখন তার সাথে আছে, তাও আবার র পায়ে চোট লাগা। দৌড়াতেও পারবে না তেমন করে এছাড়া ডাকাতদের সংখ্যাও নেহাতি কম নয়। 10-12 জন লোক তারা, তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র রয়েছে। তাই আশিয়ান আর রিস্ক নেয় না ফাইট করার। ডাকাত সর্দার তার দলের লোকদের বলে র গায়ে যেন তারা কেউ হাত না দেয়। আশিয়ান র দিকে তাকিয়ে দেখে র শরীর অল্প বিস্তর কাঁপছে। সে র শরীরটা নিজের বুকের সাথে আরেকটু শক্ত করে চেপে ধরে। তাদের জনকে ডাকাতেরা তাদের সঙ্গে করে নিজেদের ডেরায় নিয়ে এসেছে। জঙ্গলের মাঝে অনেকটা জায়গা জুড়ে ডেরা করেছে ডাকাতেরা। তাদের জনকে বর্তমানে খড় দিয়ে তৈরি একটা ঘরে রাখা হয়েছে। আশিয়ান আর কে পাহারা দিচ্ছে 3 জন লোক। একজন রুমের ভেতরে আর বাকি জন বাহিরে টহল দিচ্ছে। একটু পরই ফজরের আজান দেয়। আজান শেষ হওয়ার একটু পরই ক্ষীণ স্বরে আশিয়ানকে বলে, আশিয়ান ভাই, বলো পুতুল বউ, খারাপ লাগছে বেশি? গা গুলোচ্ছে, মাথার ভেতর কেমন ভো ভো করছে। ওয়াশরুমে যাওয়া লাগবে বোধ হয়। আচ্ছা আমি কথা বলে দেখি তারা পারমিশন দেয় কিনা। আশিয়ান আর কে ফিসফাস করে কথা বলতে দেখে একজন ডাকাত বলে ওঠে, ওই মিয়ারা, কি কথা কন জামাই বউ মিল্লা? আমাগো একটু কন, আমরাও এমন ফুলটুসির মুখের বাণী হইন না নিজেগোর কান ধন্য করি। লোকটি বিশ্রী ভাবে র দিকে দৃষ্টি বুলিয়ে বলে। আশিয়ান একজন পুরুষ হয়ে আরেকজন পুরুষের চাহনি ঠিকই বুঝতে পেরে যায়। তার পায়ের রক্ত মাথায় উঠে গেলেও পরিস্থিতির কারণে তাকে দাঁতে দাঁত চেপে নীরবতা অবলম্বন করতে হয়। সে বিনয়ী ভাবে লোকটাকে বলে, আসলে আমার ওয়াইফের একটু ওয়াশরুমে যাওয়া লাগতো। আপনারা প্লিজ ওকে নিয়ে একটু ওয়াশরুমে যেতে দেন আমায়। আগের লোকটি বলে, নানাক্ষণ ওয়াশরুম টশরুমে যাউন যাইতো না, চুপচাপ বাইয়া থাকেন। প্লিজ একটা শেষ অনুরোধ করছি। লোকগুলো যখন তাও মানছিল না তখন আশিয়ান তাদের লোক দেখানোর কথা চিন্তা করে। আশিয়ানের হাতে একটা প্লাটিনামের ব্রেসলেট ছিল, সেটা সে নিজের হাত থেকে খুলে লোক দুটোর দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা প্লাটিনামের তৈরি, লন্ডন থেকে আনানো হয়েছে। ডায়মন্ড দেওয়া আছে এটায়। স্বর্ণের থেকেও দামি এটা। এটা আপনারা রাখেন, তার বদলে আমার একটা অনুরোধ রাখেন। লোকগুলোর চোখ লোভে চকচক করে ওঠে।
তারা ব্রেসলেটটা নিজেদের হাতে তুলে নেয়। কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রী একা যাইতে হইব, আপনি যাইতে পারবেন না। কিন্তু ও তো অসুস্থ, সাহায্য ছাড়া দাঁড়াতেও পারছে না। আপনারা প্লিজ ওর সাথে আমাকেও যেতে দেন। দেহেন যা করা যায় তাই কইছি, না মানলে বইসা থাকেন। আশিয়ান চিন্তায় পড়ে যায়। আশিয়ানকে বলে, আমি যেতে পারবো, আপনি আমায় দাঁড়াতে সাহায্য করুন। তুমি সিউর? হুম। আশিয়ান কে দাঁড় করাই। পা টলছে, পড়ে যাবে যাবে ভাব। লোকগুলোর উদ্দেশ্য বলে, চলুন। একটা লোক সাথে রুম থেকে বের হয়ে যায়, আরেকজন আশিয়ানের সাথে রুমেই থেকে যায়। আশিয়ান রুমটার দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পায় ও লোকটি খানিকটা দূরে একটা আধপাকা ওয়াশরুমে দিকে যাচ্ছে। হাতমুখ আর গোসলের জন্য বাহিরে আলাদা করে ছাউনি ও বাউন্ডারি দিয়ে কলপার করা হয়েছে। লোকটি কে ওয়াশরুমের ঢুকিয়ে দিয়ে একটু দূরে বাহিরে দাঁড়িয়ে থাকে। নিজের কাজ শেষ করে বাহিরে এসে কলপারে চলে যায় মুখ হাত ধুতে। কল চেপে মুখ ধোয়ার সময় তার জামার একটা পাশে ভারী ভারী অনুভব করে সেই দিকটায় হাত রেখে চমকে যায়। তার সবগুলো জামায় একটা করে হলেও পকেট দেওয়া থাকে। বর্তমানে পরিধেয় জামাটায়ও একটা পকেট রয়েছে। কল চাপা বন্ধ করে পকেটটার চেইন খুললে দেখতে পায় তার ফোনটিকে। এটা কথা সে একদম ভুলেই গিয়েছিল। ফোনটা সাইলেন্ট করা বিধায় বাসা থেকে অনেকবার ফোন দেওয়ার পরও ফোনের রিংটোন শোনা যায়নি। তাড়াতাড়ি করে ফোনের লক খুলে তার বাবার নাম্বারে কল লাগায়। জাভিয়ান তখন নামাজ পড়ার জন্য বাহিরে যাচ্ছিল, ফোন বেজে উঠায় সে ফোনটা হাতে তুলে নিয়ে দেখে তার মেয়ে কল করেছে। সে বিচলিত হয়ে কোমটা রিসিভ করে কানে লাগালে শুনতে পায়, পাপা, তুমি কোথায় পাপা? জানো আমাদের কিডন্যাপ করা হয়েছে। পাপা তুমি তাড়াতাড়ি করে আমার কাছে এসে আমায় সেভ করে নিয়ে যাও। জানো লোকগুলো আমায় নিয়ে কত বাজে বাজে কথা বলছে। প্রাণপ্রিয় মেয়ের এমন ক্রন্দন সুর শুনে জাভিয়ানের বুক কেঁপে ওঠে। সে প্রত্যুত্তরে কিছু বলবে তার আগেই তার কানে আসে একটা রুক্ষ পুরুষালী কণ্ঠস্বর। লোকটা বলছে, এই মাইয়া, কি করতেছেন আপনি এতক্ষণ ধরে? আর কার লগেই বা কথা কইতাছেন? এখানে কি হচ্ছে? পেছনে থেকে একটা পুরুষালী গলার প্রশ্ন শুনে কে পাহারা দেওয়া লোকটা সেদিকে তাকায়। লোকটির পেছনে ফেরার সুযোগ নিয়ে তাড়াতাড়ি করে কলটি কেটে দিয়ে ফোনটা পুনরায় পকেটে পুরে নেয়। বুকটা তার এখনো ধুকপুক করছে। একটুর জন্য ধরা পড়ে যায়নি। লোকটি শরীফকে দেখতে পেয়ে বলে, ওস্তাদ বাথরুমে আইছিল, মুখ হাত ধুইতে দেরি হওয়ায় আমি তার ডাকতাছিলাম। শরীফ লোকটির ঘাড়ের উপর দিয়ে উকি দিয়ে দিকে তাকায়। প্রথম দেখাতেই তার কে মনে ধরে গিয়েছিল। তাকে হয়তো শরীফ নিজের বিছানাতেও নিয়ে নিত এতক্ষণে যদি না আশিয়ান মিথ্যে প্রেগন্যান্সির কথা বলতো। তাদের লিডার শুরু থেকে বলে দিয়েছে, কোন গর্ভবতী নারী আর শিশুর গায়ে কখনো নোংরা হাত যাতে তাদের দলের কেউ না দেয়। শরীফ সবসময় তার লিডারের অনুগত্য হলেও আজ চোখ ধাঁধানো রূপ দেখে তার শয়তান মন তাদের লিডারের কথা অমান্য করতে চাইছে। শরীফ লোকটিকে বলে, তুই যা আমি দেখছি। কিন্তু ওস্তাদ। শরীফ চোখ গরম করে জঘন্য একটা গালি দিয়ে বলে, আমার কথার উপর কথা বললে জানিস না আমি কি করতে পারি? মজনু, কথা ভুলে গেছস? মজনু তাদের দলেরই একজন ছিল। কয়েকদিন আগে শরীফের কথা না শোনায় সে চাল খাটিয়ে লোকটিকে মেরে ফেলেছে। মজনু, পরিণতির কথা মনে করে কে পাহারা দেওয়া লোকটি ভয় পেয়ে যায়। সে ভয় সেখান থেকে চলে যায় আশিয়ানকে যেই রুমে রাখা হয়েছিল সেটায়। আশিয়ান দূর থেকে সবটাই খেয়াল করে। কে পাহারা দেওয়া লোকটা তাকে রেখে একাই চলে এসেছে দেখে আশিয়ান লোকটিকে প্রশ্ন করে, আপনি ওকে রেখে চলে আসলেন কেন? লোকটি ভীষণ রুক্ষ ও রাগান্বিত গলায় বলে, আপনারে কওয়া লাগবো কে রাইখা আইসি। আপনার বউ কি ছোড়ো খুকি? আইয়া পড়ব ঠিক সময়ে। যান নিজের জায়গায় গিয়া বহেন। জায়গায় গিয়ে বসবো মানে? আমার ওয়াইফ যে অসুস্থ দেখেননি আপনি? আপনার যদি দাঁড়িয়ে থাকতে এতই সমস্যা হচ্ছিল তাহলে আমায় যেতে দিতেন, আপনি আমার বউকে অন্য একজনের কাছে রেখে আসলেন কেন? আশিয়ানও পাল্টা রাগ দেখিয়ে হালকা চিল্লিয়ে কথাগুলো বলে লোকটিকে। লোকটি আশিয়ানের কলার চেপে ধরে বলে, ওই শালা গলার উঁচা কইরা কথা কসকার লগে? বেশি লটরপটর করলে গলার আওয়াজ জনমের লেগা বন্ধ কইরা দিমু। আশিয়ান একবার লোকটির হাতের দিকে তাকাচ্ছে আরেকবার লোকটির মুখের দিকে তাকাচ্ছে।
মনে মনে ভাবছে, হা যদি আজ না থাকতো একে দেখিয়ে দিতাম কার কলারে হাত দিয়েছে সে। তাদের বাকবিতণ্ডার মাঝেই দূর থেকে মেয়েলি চিৎকারের আওয়াজ শুনতে পায় আশিয়ান। মেয়েটি আর কেউ না বরং তার আদরের পুতুল বউয়ের গলা। আশিয়ান নন। সে চিৎকারে মিশে ছিল এক অসহনীয় যন্ত্রণা, এক অনির্বচনীয় আর্তনাদ। করুণ এই চিৎকার যেন নিস্তব্ধ আকাশ কাঁপিয়ে তুলেছিল, বাতাস থমকে দাঁড়িয়েছিল তার বেদনার ভারে। মেয়ের অশ্রুসিক্ত গলা শুনে জাভিয়ান বিচলিত হয়ে পড়ে। কি রেখে কি করবে সে বুঝে উঠতে পারে না, তাই সে এক হাত দিয়ে চুল খামচে ধরে বেডে বসে পড়ে। হানিয়া ওয়াশরুম থেকে অজু করে বের হয়ে দেখে জাভিয়ান মাথার চুল খামচে ধরে বসে আছে। সে তটস্থ পায় তার কাছে এসে অস্থির কণ্ঠে শুধায়, এই আপনার কি হলো আবার? এমন করে চুল খামচে ধরেছেন কেন? হানিয়া কথা বলতে বলতে নিজেই জাভিয়ানের মাথা থেকে তার হাতটি ছাড়িয়ে নেয়। জাভিয়ান নিজেকে সামলাতে না পেরে হানিয়াকে ঝাপটে ধরে তার পেটে মুখ গুজে নিজের অশ্রু ছেড়ে দেয়। মিসেস তালুকদার মারা গিয়েছেন বছর 4 আগে, সেবারই জাভিয়ান লাস্ট কেঁদেছিল, তারপর আজ কাঁদছে। হানিয়া প্রথমে ভাবে হয়তো মেয়ের টেনশনে কাঁদছে, তাই হানিয়া তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদবেন না পাপা। জাহান কি বলল শুনলেন না? আমাদের মেয়েকে সহিসালাম তো ফিরিয়ে আনবে আমাদের ছেলেরা। আপনি শান্ত হন প্লিজ। এভাবে করলে তো আপনার শরীর খারাপ করবে আবারও। জাভিয়ান সেই অবস্থাতেই বলে, হানি আমার মেয়ে কষ্টে আছে। তাকে নাকি বাজে কথা বলা হয়েছে? আমার মেয়ে কাঁদছিল হানিয়া। জাভিয়ানের কাছে এহেন কথা শুনে হানিয়া বেশ অবাক হয়ে যায়। সে জাভিয়ানকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন এসব? আমায় ফোন দিয়েছিল তারপর জাভিয়ান হানিয়াকে সবটা খুলে বলে। হানিয়া কথা শুনে নিজেও বিচলিত হয়ে পড়তে নিয়েও হয় না। কারণ সে নিজেও যদি জাভিয়ানের সাথে বিচলিত হয়ে পড়ে তাহলে ব্যাপারটা গোজামিল হয়ে যাবে। তাছাড়া সেও যদি ভেঙে পড়ে তাহলে জাভিয়ানকে সামলাবে কে? হানিয়া জাভিয়ানকে বলে, এজন্য আপনি কাঁদছেন? আরে বোকা লোক, আপনি কান্না না করে যেই নাম্বার থেকে আপনাকে কল দিয়েছে সেটা পুলিশকে দিলে তারা এতক্ষণে দের লোকেশন ট্রেস করে ফেলত। তখন শুনেননি, পুলিশ আশিয়ানের নাম্বার বন্ধ থাকার কারণে ওদের লাস্ট লোকেশন ট্রেস করতে পারলেও এক্স্যাক্ট লোকেশন ট্রেস করতে পারছিল না। এখন যেহেতু আরেক নাম্বার খোলা আছে সেটা দিয়ে ওদের এক্স্যাক্ট লোকেশন ট্রেস করা কয়েক সেকেন্ডের ব্যাপার হবে। জাভিয়ান নিজের কান্না থামিয়ে হানিয়া কথাগুলো শুনে। আসলেই তো, হানিয়া যা বলেছে তা 100% সত্য। জাভিয়ান নিজের চোখের পানি মুছে নেয় ঝটপট করে। তারপর ফোনটা নিয়ে তাড়াতাড়ি করে জাহানকে ফোন লাগায়। সে জাহানকে কল করার বিষয় জানায়। জাহান তার পুলিশ বন্ধুকে তৎক্ষণাৎ বিষয়টা সম্পর্কে অবগত করে। জাভিয়ান কথা বলা শেষ করে চলে যায় অজু করতে। ওয়াক্ত প্রায় শেষের পথে। জাভিয়ান অজু করে এসে দেখে হানিয়া তার জন্য জায়নামাজ বিছিয়ে অপেক্ষা করছে। জাভিয়ান আসতেই হানিয়া তার হাত মুখ মুছিয়ে দিয়ে জনে নামাজে দাঁড়ায়। মোনাজাতে তারা নিজেদের সন্তানের সুস্থতা আর নিরাপত্তার জন্য অশ্রু ঝরাতে ভুলে না। দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে। কিন্তু তা তো হয়ই না, বরং কান্নারা যেন আরো কঠোরভাবে বের হয়ে আসতে চায়। হাত বাড়িয়ে আশিয়ানের ঠোঁটের কাছের রক্ত মুছিয়ে দেয়। চোখ আবার ভরে উঠে তার। রক্ত মুছানো শেষ হলে হাত দিয়ে আষ্টেপৃষ্ঠে আশিয়ানকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুজে ফুপাতে থাকে। আশিয়ান তার মাথায় আর পিঠে হাত বুলিয়ে শান্ত করতে থাকে। আশিয়ানের উপরে শান্ত দেখা গেলেও ভেতরে ভেতরে সে বিধ্বংসী রাগে ফেটে পড়ছে। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই তার ভেতরটা আবারও কেঁপে উঠে ক্রোধে। কিছু সময় পূর্বে আশিয়ান এমন রুহু কাঁপানো চিৎকার শুনে নিজেকে আটকে রাখতে পারে না। সে দৌড়ে কলপারের দিকে যেতে চাইলে একটা গুন্ডা তাকে আটকে দেয়। আশিয়ান তাকে ধাক্কা মেরে সরিয়ে কলাপারের দিকে ছুট লাগায়। কলপারে ঢোকার আগেই একটা নারিকা সাথে তার ধাক্কা লাগে। আশিয়ান বুঝতে পারে এটা তার ব্যক্তিগত নারীটি ছাড়া আর কেউ না। আশিয়ানের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে আশিয়ান হাত বাড়িয়ে তাকে নিজের বুকে নিয়ে আসে। তারপর চোখ উঠিয়ে সামনে দিকে তাকালে দেখতে পায় শরীফের গলায় ওড়না। আশিয়ানের বুঝতে বাকি থাকে না কেন ওড়না শরীফের গলায়। সে কে একপাশে দাঁড় করিয়ে শরীফের কাছে গিয়ে তাকে উড়াধুরা পিটাতে শুরু করে। ততক্ষণে আগের দুটো লোকও এসে আশিয়ানকে আটকানোর চেষ্টা করে। যখন তারা দেখে তারা আশিয়ানকে আটকাতে পারছে না তখন তারা জনকে ডেকে নিয়ে এসে মারতে থাকে।
একজন লোক পেছনে থেকে আশিয়ানের কাঁধে আঘাত করায় সে নিজের খেই হারিয়ে ফেলে হাঁটু ভেঙে বসে পড়ে নিচে। এরই মধ্যে শরীফ উঠে সেও লোকগুলোর সাথে আশিয়ানকে মারতে শুরু করে। শরীফ আশিয়ানকে মারতে মারতে বলে, কুত্তার বা তারা চিহ্ন আমার গায়ে হাত দিলি তুই। আজই তোর শেষ দিন। এই বল্টু যাতো রামদাদা নি আয়। শালারে এহনি জব দিমু। বল্টু নামের লোকটি শরীফের কথা শুনে কাজে লেগে পড়ে। অন্যদিকে শরীফের মুখে এমন কথা শুনে আরো ভয় পেয়ে যায়। সে ছুটে গিয়ে শরীফের পা ধরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ উনাকে এবারের মতো মাফ করে দেন। কিছু করবেন না উনাকে। আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ ছেড়ে দেন উনাকে। শরীফ রচুলের মুঠি ধরে টেনে তাকে দাঁড় করাই। তারপর রাগে হিসহিসিয়ে বলে, তোর ওড়নায় হাত দিছিলাম বলে তোর স্বামী আমার গায়ে হাত দিছে না। এখন ওর সামনেই তোরে আমি আদর কর্মু, দেখি শালায় কি করতে পারে। এক হাত দিয়ে নিজের মাথায় থালা শরীফের হাত চেপে ধরে। শরীফ এত জোরে তার চুলের মুঠি ধরেছে মনে হচ্ছে সেই জায়গাটা খুবলে উঠে আসব। আশিয়ান শরীফের এমন কথা শুনে বলে, ওরে ছাড় কুত্তার বা তারা চিহ্ন তোর কলিজা আমি রাস্তার কুত্তাকে দিয়ে খাওয়াবো। তোর সাহস কি করে হয় আমার বউয়ের গায়ে হাত দেওয়ার? ছাড় আমায়। অয়। আশিয়ান খ্যাপা বাঘের মতো করছে। তাকে তিনজন লোক চেপে ধরে আছে তাও পারছে না। লোকগুলোর জন্য কষ্টসাধ্য হয়ে উঠছে আশিয়ানকে ধরে রাখতে। এদিকে তাদের এত চিল্লাচিল্লি শুনে ডাকাত দলের লিডার বের হয়ে আসে নিজের রুম থেকে। ফজরের নামাজ পড়ছিল সে। সে এসে এমন কুরুক্ষেত্র দেখে সকলকে ধমকে উঠে। সে শরীফকে উদ্দেশ্য করে বলে, শরীফ তুই মেয়েটাকে এমনে ধরে রেখেছিস কেন? আর ওর স্বামীকেই বা ওরা এভাবে ধরে রেখে কেন? শরীফ নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে বলে, ওস্তাদ ওরা পালাতে চেয়েছিল কিন্তু আমি দেখে ফেলি। শালায় আমারে মাইরা ভাগতে চাইলে ওরা আয়সা ধইরা ফেলে। শরীফ কথা শেষ করার সাথে সাথে বলে, উনি মিথ্যে বলছেন। উনি আমার সাথে নোংরামি করার চেষ্টা করে তাই আমার হাজবেন্ড উনাকে মেরেছে। বিশ্বাস করুন আমার কথা। ওই শালি চুপ কর। আরেকটা মিথ্যা কথা কইলে জিহ্বা ছিঁড়া ফেলমু তাই না। ডাকাতদের লিডার চিৎকার করে বলে উঠে, চুপ পপ। সকলে তার চিৎকার শুনে শান্ত হয়ে যায়। তার সে শরীফের সামনে এসে বলে, ওরে ছাড় শরীফ। শরীফ কে ছেড়ে দিলে সে দৌড়ে গিয়ে আশিয়ানকে জড়িয়ে ধরে। আশিয়ানকে ধরে রাখা তিনজনকেও সে একই নির্দেশ দেয়। তারা আশিয়ানকে ছেড়ে দেয়। লিডার এবার সবার উদ্দেশ্য বলে, এখানে কি হইছে এখন খুইলা ক। যারই দোষ থাকুক তারে এহনি শাস্তি দিমু আমি। শরীফ ও আশিয়ানকে মারা লোকগুলো শরীফের কথায় হ্যাঁ করতে থাকে। লিডার এবার আশিয়ানকে জিজ্ঞেস করলে আশিয়ান বলা শুরু করে, আমার স্ত্রীর শরীর খারাপ লাগায় অনেক বলে কয় তাকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি এই লোকটির মাধ্যমে। কে পাহারা দেওয়া লোকটিকে দেখিয়ে বলে আশিয়ান, আমি ঘরের দুয়ারে দাঁড়িয়ে দেখছিলাম। আমার স্ত্রী ওয়াশরুম থেকে বের হয়ে কলপারে আসে মুখে পানি দেওয়ার জন্য, তখনই শরীফ এসে উনাকে পাঠিয়ে দিয়ে কলপারে ঢুকে পড়ে। একটু পরই আমি আমার বউয়ের চিৎকার শুনি। এসে দেখি আমার বউয়ের ওড়না তার গলায়। এটা দেখে কার বুঝতে বাকি থাকে যে আমার বউয়ের গায়ে নোংরা হাত দেওয়া হয়। আমি রাগের মাথায় তাকে মারা শুরু করলে অন্যরা এসে আমায় মারতে শুরু করে। উনি একজনকে পাঠিয়েছে আমাকে জবাই করার জন্য রামদা আনতে। বলেছে আমার চোখের সামনেই আমার বউকে তারা চিহ্ন করবে। আশিয়ান এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই শরীফ অস্থির হয়ে চিৎকার করে বলা শুরু করে, ওস্তাদ এই শালায় মিথ্যা কথা কইতাছে। সব ওগো বানানো নাটক। মিথ্যা না হইলে সবুজ রে জিগান। সবুজ সেই লোকটি যাকে ওয়াশরুমের বাহিরে পাহারা দিচ্ছিল। সবুজ শরীফের চোখ রাঙানিতে আমতা আমতা করে বলে, ওস্তাদ। শরীফ ভাই সৈত্য কথা কইতাছে। এই শালারা পালাইতে চাইছিল। আশিয়ান এবার আর মাথা গরম করে না আর না বিচলিত হয়। সে ডাকাত দলের লিডারকে বলে, আমার ওয়াইফকে ওয়াশরুমে নিয়ে যাওয়াটা বদলে তাকে আমি আমার প্ল্যাটিনামের ব্রেসলেট দিয়েছিলাম। আপনি উনার পকেট চেক করেন তাহলেই পেয়ে যাবেন। সবুজের পকেট চেক করা হলে সত্যি সত্যি আশিয়ানের কথা অনুযায়ী ব্রেসলেট পাওয়া যায়। শরীফ নিজের পক্ষে আবারও সাফাই দিতে গেলে তাদের লিডার কষে একটা থাপ্পড় মারে শরীফকে। শরীফ ছিটকে নিচে গিয়ে পড়ে। ডাকাতদের লিডার বয়স্ক হলে কি হবে, শক্তি ও বুদ্ধির দিক দিয়ে বেশ বিচক্ষণ। লিডার শরীফের কলার ধরে নিচ থেকে উঠিয়ে বলে, তোর কলিজা দেহি বেশি বড় হইয়া গেছে রে শরীফ। তুই আমার কথা অমান্য করার সাহস দেখাস।
তোরে কইছিলাম না পোয়াতি মাইয়া গো গায়ে হাত দিবি না। এই শুয়ো তারা চিহ্ন রের বাচ্চা, তোর বউরে যদি এমন অবস্থা তারা চিহ্ন করতো তোর কেমন লাগতো? নাকি তুই এমনই কোন ঘটনার মাধ্যমে দুনিয়ায় আইছস? লিডারটি শরীফকে আরও অনেক আজেবাজে কথা শোনায় আর প্রহার করে। বেশ কিছুক্ষণ মারার পর তাকে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে রেখে সকলে চলে আসে। বর্তমান অতিরিক্ত ক্লান্তি আর টেনশনে কখন যে আশিয়ানের চোখ লেগে এসেছে তার খেয়াল নেই। হঠাৎই অনেক চিৎকার চেঁচামেচি আর গুলির শব্দে তার ঘুমটা ভেঙে যায়। তাদেরকে আগের রুমটায় আটকে রেখে বাহির থেকে ছিটকানি লাগিয়ে লোকগুলো নাস্তা করতে গিয়েছে। হাও ঘুমিয়ে পড়েছিল কাঁদতে কাঁদতে। তার ঘুমটাও গোলাগুলির শব্দে ভেঙে যায়। জনকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকে ঘরের এক কোনায়। কিছুক্ষণ পরই কতগুলো পায়ের শব্দ শোনা যায় তাদের রুমের বাহিরে। মিনিটের ব্যবধানে কেউ একজন দরজা খুলে দিলে সূর্যের আলো অন্ধকার রুমটিকে আলোকিত করে তুলে। পুতুল, বনু। অতি পরিচিত দুটো গলা থেকে পরিচিত ডাক শুনে আশিয়ান সহজেই তাদের চিনে ফেলে। আশিয়ানের বুক থেকে মুখ তুলে দেখে তার ভাইয়েরা এসেছে পুলিশসহ। জাইন আর জাহান হাঁটু গেড়ে বোনের সামনে বসে পড়ে। আশিয়ানকে ছেড়ে ভাইদের বুকে ঝাঁপিয়ে পড়ে হুহু করে কাঁদতে শুরু করে। বড় ভাই। জাহান জাইন তাদের আদরের বোনকে জড়িয়ে ধরে। তাদের জনের চোখেও পানি ছলছল করছে। কাঁদতে কাঁদতে ভাইদের বুকেই অজ্ঞান হয়ে যায়। অতিরিক্ত কান্না, ভয়, দুশ্চিন্তায় অনেক ফুটবল হয়ে পড়েছে। কোন শব্দ করছে না দেখে জাহান মুখ তুলে দেখে সে অজ্ঞান হয়ে গিয়েছে। মুহূর্তেই তিনজন পুরুষ বিচলিত হয়ে পড়ে তাকে নিয়ে আশিয়ান কে নিজের কাছে নিয়ে এসে তার গালে কয়েকবার চাপড় মেরে ডাকতে থাকে। বউ, এই বউ, উঠো, কি হয়েছে তোমার? জাহান পালস রেট ও চোখ পরীক্ষা করে বলে। অতিরিক্ত ভয় ও দুশ্চিন্তায় এমনটা হয়েছে। ওকে আমার কাছে দাও ভাই। আমি নিয়ে যাচ্ছি কোলে করে, তুমি জাইনের সাহায্যে আসো। না আমি পারবো ওকে নিতে। কথাটা বলে আশিয়ান বসা থেকে উঠে দাঁড়িয়ে কে কোলে তুলে বাহিরের দিকে হাঁটা দেয়। রুমটা থেকে বের হয়ে দেখে বাহিরের পরিবেশ বেশ ভয়াবহ। পুলিশের সাথে গোলাগুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছে, তাদের মধ্যে একজন হলো ডাকাতদের লিডার। আশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে সেই জায়গা ত্যাগ করার জন্য পা বাড়ালে তার নজরে আসে শরীফ ও সবুজের দিকে। তারাও আহত হয়ে কাতরাচ্ছে। আশিয়ান ওদের দিলে এগিয়ে গিয়ে পুলিশকে বলে, এই জনের গায়ে কেউ হাত দেবেন না। এদেরকে সুস্থ করে আমার হাতে তুলে দিবেন। বিনিময়ে যত টাকা লাগে আমি দিব। জাহানের পুলিশ বন্ধু ইন্সপেক্টর শওকত হোসেন বলে, এমনটা করা যাবে না ভাইয়া। একবার এদের নাম তালিকা হয়ে গেলে তখন আর তাদের বের করা সম্ভব নয়। এটা করতে গেলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। তাহলে এদের নাম তালিকা করবে না। কিন্তু এদের আমার যেকোনো ভাবে চাই। আশিয়ানাপর চোখ দিয়ে যেন আগুন ঝরছে কিন্তু কণ্ঠ নদীর ন্যায় শান্ত। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।